সত্যি কথা বলার জন্য যদি আমাকে গলায় ফাঁসি দেয়, আমি সাদাকে সাদা, কালোকে কালো বলবো। আমি কোনো শ্রীময়ী, শ্রীমতী, শ্রীমান কাউকে ভয় করি না। তাতে যদি আমার জীবন চলে যায়, আই ক্যান মর্টগেজ মাই লাইফ ফর দ্যাট। তন্ময়দা বসে আছেন, প্রদীপদা চলে গেলেন, শঙ্কর নাথ দা বসে আছেন, দাদা বৌদি বসে আছেন, মিয়াবতী বসে আছেন, ভারতীদি বসে আছেন। আমি কে বলুন তো এখানে কি নোট অ্যাড্রেস দেওয়ার মতন একজন মানুষ, কিন্তু পরিস্থিতি আমাকে এরকম একটা পোস্ট দিয়েছে, কথা বলতে হবে। আমার মাথা থেকেই এসেছিল যে ভারত সভায় উনি যখন বেঁচে থাকতেন, ভারত সভার সঙ্গে যুক্ত ছিলেন, যে অভয়া কাণ্ডের পর কনভেনশন হয়েছিল, উনিও এসেছিলেন, আমিও এসেছিলাম, যে আরো বেশি হওয়া উচিত। কিন্তু বুঝতে পারিনি যে আমার পরিবারের কেউ চলে যাবেন এভাবে, আর তারপরে আমাকে এরকম কনভেনশন রাখতে হবে মানিকবাবুকে বলে। আসলে 23শে অক্টোবরের পর গুছিয়ে কথা বলার ক্ষমতা আমার আর নেই। আমি বাড়ি থেকে এত বড় একটা সংস্থায় এসে কথা বলবো, আমাকে গুছিয়ে আসারই কথা ছিল। 23শে অক্টোবরের পর থেকে বাকি জীবন আমি আর কোনোদিন গুছিয়ে কথা বলতে পারবো না। আমার যা মনে হবে আমি তাই বলবো। এখানে যে একটা ছোট্ট ছড়ার আকারে একটা ইস্যু রাখা হয়েছে, কার্ডে সেটা দিয়েছি, রাত্রি জেগে জেগে আমি, ইলোরা, মানিকবাবু এটাকে এডিট করেছি। এটা কি কোনো মানে নেই? এটা কি পঙ্কজ দত্তকে গ্লোরিফাই করার জন্য ডাকা হয়েছে? ব্যাপারটা না। উনি চলে গেছেন, ওনাকে স্মরণ রেখে আপনাদের মনে করিয়ে দেওয়া যে 34 বছর একটা সরকার আমরা দেখেছিলাম, তারাও নিরঙ্কুশ ছিল, তারাও বিভিন্ন শহীদদের নিয়েছিল, তারাও অনেক খারাপ কাজ করেছে, অতিষ্ঠ হয়ে আমরা আরেকটা সরকারকে এনেছি। কিন্তু এই সরকারটা এমন নিরঙ্কুশ, এত জনপ্রিয়, এত ভালোবাসে মানুষকে, এত কল্যাণকামী, যে 14 বছর ধরে সাধারণ মানুষ থেকে বিশিষ্ট মানুষ সবাই আদালতে দৌড়বে, হয় শাসকের বিরুদ্ধে অর্থাৎ শাসক দল পরোক্ষভাবে আছে, না হলে সরকারের বিরুদ্ধে ছোট ছোট ইউনিট হিসেবে মানুষ গিয়ে আদালতের দরজায় খটখট 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 করে। আমি এখনো খটখট করছি। আমার অনেক বয়স্ক আত্মীয় স্বজন বলেছিল যে উইডো পেনশন নিয়ে চুপচাপ বাড়িতে বসে থাকো, তোমার কি দরকার পড়েছে দুটো কোমর ভাঙে ওই লাঠিটা নিয়ে আদালতে যাওয়ার? কিন্তু আমি যে রাতে ঘুমোতে পারি না, আমার যে ওই ভদ্রলোকের মুখটা মনে পড়ে যে আমার 2 মাস পর 40 বছরের সাথী ছিল, আমাদের দুজনের সংসারে ওই গুণিত বাবুরা জানেন কেউ ছিল না। উনি কখন বাড়ি আসবেন তারপরে চা খাবো, উনি কখন বাড়ি আসবেন তারপরে ভাত খাবো, এই তো ছিল আমার জীবন। হঠাৎ করে কি ঘটলো, যে লোকটা একটা হাঁচি দিলে একটা হোমিওপ্যাথি ওষুধও লাগতো না, সে লোকটা এরকম করে চলে গেল। আমি কি আদালতে না গিয়ে পারি? একটা সাবজুডিস ম্যাটার আপনাদের সামনে বলবো কি করে? কিন্তু সেই আদালতে ওই প্রয়াত মানুষটি বেইজ্জত হয়েছেন। হ্যাঁ হয়েছে, আমার মানানি হয়েছে। আমি কি করবো জানি না। উকিল বাবু তিনি আমার দিকে না কার দিকে তাও জানি না, কিন্তু লড়ে যাচ্ছি। একটা কথা বলবো, যে আজকের দিনটা
আমরা যখন বেঁচে ছিলাম দুজনে, একটা বছর পেয়েছিলাম, পরের বছর 11 মে। কোনোদিন ভাবিনি তারপরের বছর 11 মে আমি একলা হয়ে যাব। আমাকে একটা সেলিব্রেট করতে হবে গণতন্ত্রের একটা দিবস হিসেবে। এটা শুধু পঙ্কজ দত্তের জয়ের দিন না, যে কোনো সাধারণ মানুষের জয়ের, গণতন্ত্রপ্রেমী মানুষ যারা প্রত্যেকে নিজের সাংবিধানিক কারণে যে অধিকার আমাদের আছে সেটা পাওয়ার জন্য যখন জয়লাভ করেন, তখন কিন্তু এই দিনটাকে সেলিব্রেট করতে হয় এরকম অনুষ্ঠান করে। আর আপনারা যারা এই গরমের মধ্যে দয়া করে এসেছেন এই সেলিব্রেশনে, তাদের উনিশ জানাই। কি করব, একটা ভাষণ দিয়েছিলেন, হ্যাঁ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সেটা তো পরের কথা। আমার এখনো মনে আছে যে কোভিডটা চলে যাবে এই সময় পোস্টার কাণ্ড হয়েছিল কোন এক ব্যক্তিগত বাড়িতে, আমি কার বাড়িতে আপনাদের বলতে চাই না, পোস্টার করেছিল। তিনি মীরাটুন্ডি বলে যে বিখ্যাত চ্যানেলে আমন্ত্রিত হয়ে তিনি বক্তব্য রেখেছিলেন। তখনও কোভিড শেষ হয়নি, বাইর থেকে বাইক দিয়েছিলেন। সেই বাইক দেওয়ার 16 ঘন্টার মধ্যে রাস্তা থেকে তার সিকিউরিটি উইথড্র করে নেওয়া হয়েছিল, তাকে না জানিয়ে। তিনি খুব একটা গাড়িতে যে সবসময় চলতেন তা না, তিনি বাসে চলতেন, অটোয় চলতেন, ট্যাক্সিতে চলতেন। এই মহাবোধি সোসাইটির সামনে হঠাৎ তিনি শুনতে পেলেন যে তার সিকিউরিটিকে বলা হচ্ছে যে তুমি চলে এসো, বেড়াতে চলে এসো। সিকিউরিটি কাঁদছে, কারণ জানে যে তার পোস্টিংটা সুন্দরবনে হবে, স্বার্থটা সে দেখছে। সে বলছে স্যার আমি আপনার কাছ থেকে যাবো না। আর তিনি বলছেন যে না, তোমাকে যেতে হবে, কারণ তোমার চাকরিটা ইনসিকিউর। আমি তো রিটায়ার করে গেছি, আমাকে যা পারে করো, কিন্তু তোমার চাকরিটা ইনসিকিউর হয়ে যাবে তুমি যদি ওবে না করো কথাটা। আমার এখনো মনে আছে সেই ছেলেটি কাঁদতে কাঁদতে চলে গেল। আর আমরা ভাবলাম যে আমাদের কি হবে, সরকারি বাড়ি নেই, সরকারি গাড়ি নেই, সরকারি সিকিউরিটি একটা ছিল। পশ্চিমবঙ্গ সরকারের একটা নিয়ম ছিল যে ডিআইজি, মিনিমাম ডিআইজি স্তরে রিটায়ার করলে আর মৃত্যু তার চাকরির কারণে, তার চাকরির যে সিকিউরিটি দরকার হয়, তিনি যে সমস্ত সিদ্ধান্ত চাকরি করা অবস্থায় নিয়েছিলেন তার জন্য তার আমৃত্যু একটা সিকিউরিটি থাকে। হঠাৎ করে অপমানজনকভাবে তাকে কিছু না জানিয়ে তুলে নেওয়া হলো। তিনি 20 দিন কিচ্ছু করেননি। তখন আমরা কয়েকজন, বিশেষ করে আমি বলেছিলাম যে দেখি না কি বলে, যুক্তিটা কি দেখায়। তিনি গেলেন, তিনি সিঙ্গেল বেঞ্চে জিতলেন। সিঙ্গেল বেঞ্চে জেতার দিনই সরকার চলে গেল হায়ার বেঞ্চে, এবং তারপরে হায়ার বেঞ্চেও সেটা বহাল রাখলো, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়টা। তিনি 11 মে ফিরে পেলেন তার সিকিউরিটি, কিন্তু পুরনো ছেলেটিকে দেওয়া হলো না। আমরা জানতাম দেওয়া হবে না। তার থেকে অনেক কমজোরি, যে বুদ্ধিমত্তায় হোক, যে কারণে হোক না, আমি শাসক চেষ্টা করলো যে দিয়েছি যখন তোমাকে বাধ্য হয়ে, তখন তোমাকে একটু কমজোরি জিনিসই দেবো। আমাদের কোনো তার জন্য অসুবিধা ছিল না। কিন্তু অবাক লাগে যে কোনো কারণ ছাড়া এইভাবে অপদস্থ করা, যে ট্র্যাডিশন সেটা থ্রেড কালচারের অঙ্গ কিনা, এক্সটেন্ডেড থ্রেড কালচার কতদূর হতে পারে, আর বাদ বাকিটা আপনারা সবাই জানেন। কিন্তু আমি এই যে একলা লড়াই, বেঁচে থাকার লড়াই, বেঁচে থাকতে থাকতে তার কথা ভাবার লড়াই, আদালতের লড়াই, আবার টার্গেট হওয়ার লড়াই, সব মিলিয়ে আপনাদের বলবো যে এই ধরনের জনপ্রিয় সরকার, মীরাটুন্ডি বললেন, খুব মানে ডিসক্লেমার দিয়ে বললেন যে আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখিনি। কিন্তু আমরা তো রাজনীতি বাদ দিয়ে থাকতে পারি না, আমরা তো ভোট না দিয়ে নোটায় দিয়েও থাকতে পারি না, আমরা তো পায়ে ছুটি বলিয়ে হয়তো সল্টলেক অঞ্চলের লোক কেউ ভোট দিতেই যায় না। আর সেই যেরকম ভাবে রেজাল্ট বেরোলে আমরা দেখতে পাই, 34 বছরেও যা দেখেছি, এই 14 বছরেও তাই দেখেছি, যে 12টার পর থেকে কিন্তু সেই যা আগে ছিল তাই আছে। আমি তাই রাজনৈতিক বক্তব্য না রেখেও বলবো যে আপনারা ভাববেন যে এইরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকারের হাতে থেকেও কেন আমাদের আদালতে যেতে হয় প্রত্যেকটা মানুষকে, এটা ভেবে দেখবেন। ধন্যবাদ। চিকিৎসক ছাত্রী নির্মম হত্যাকাণ্ডকে আড়াল করতে কলেজের অধ্যক্ষ, অধিকর্তা, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনারের ভূমিকা দেখে স্তম্ভিত হয় আপামর জনসাধারণ। হত্যার মূল তথ্য প্রমাণ জোগাড় করতে 14ই আগস্ট কলকাতার পুলিশ কমিশনারের উপস্থিতিতে চলে আরজিকর হাসপাতালে ভাঙচুর। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে খোলা আকাশের নিচে চলে জুনিয়র ডাক্তারদের জানকবুল আন্দোলন। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে
পুলিশ কমিশনারকে প্রতীকী শীত দ্বারা উপহার, অনশন, অবস্থান। শাসক বাধ্য হয় তদানীন্তন সিপিডিসি নটকে অপসারণ করতে। জুনিয়র ডাক্তারদের তীব্র আন্দোলনের মশাল ধরে এগিয়ে নিয়ে যান সিনিয়র ডাক্তারবাবুরা। সাথে নাগরিক আন্দোলন তো ছিল। জন্ম হয় অভয় মঞ্চের। শাসকের ক্ষতিপূরণ দেওয়ার অপচেষ্টা, উৎসাহ এবং অপপ্রচারকে অবজ্ঞা করে সন্তান বিয়োগের শোক বুকে চেপে ন্যায় বিচারের দাবিতে অনড় থাকে অভয়ের মা বাবা। কখনো তারা রাস্তায় নামেন, কখনো বিচারালয়ের দ্বারস্থ হন। দুর্দমনীয় জেল ও প্রতিবাদ কর্মসূচির দ্বারা সরকারের উপর চাপ সৃষ্টি করে অভয়ার বিচার প্রক্রিয়া সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে ফিরিয়ে এনে ন্যায় বিচারের তদন্তের গতি বাড়াতে সক্ষম হয়েছে জেপিডি, ডব্লিউবি, জেডিএফ এবং অভয়া মঞ্চ। প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত 3 দশকের বেশি সততা, ন্যায়, নিষ্ঠা, নিরপেক্ষতার সঙ্গে জনগণের সেবা করে অর্জন করেছেন রাষ্ট্রপতি পদক ও পশ্চিমবঙ্গ রাজ্য পদক। সেই প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত বর্তমান প্রশাসনের চূড়ান্ত দুর্নীতি, অপদার্থতা ও গাফিলতির বিষয়ে লাগাতার সরব ছিলেন। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে ফলস্বরূপ কেড়ে নেওয়া হয় তার ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা। পরে অবশ্য মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে তিনি ফিরে পান তার ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা। 11ই মে 2023 রাজ্য প্রশাসনিক অন্যায়ের বিরুদ্ধে আদালতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তিনি জয়লাভ করেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিরোধীয় হলে অভয়া হত্যাকাণ্ডের গণকনভেনশনে পঙ্কজ দত্তর আমন্ত্রিত বক্তব্য রাখার পরই তাকে ভুয়ো এফআইআর এর সম্মুখীন হতে হয়। জেরার নামে কলকাতা পুলিশ তাকে চূড়ান্ত হেনস্থা অপমান করে। এই ঘটনার 17 দিনের মাথায় তিনি জ্ঞান হারান। 37 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয় কাশীর মণিকর্ণিকা ঘাটে। পঙ্কজ দত্তর হাতে তৈরি মুখর বাংলাতে ইন্দ্রাণী ইউটিউব চ্যানেল এর পক্ষে সহযোদ্ধা ইন্দ্রাণী দত্ত কুর্নিশ জানায় জেপিডি, ডব্লিউবি, জেডিএফ এবং অভয় মঞ্চকে স্যালুট জানায় অভয়ের মা বাবাকে ন্যায়ের দাবিতে অনড় থাকার জন্য। এই উপলক্ষে একটি কথা বলা। ভারত সভা হল, কলকাতা, রবিবার 11ই মে 2025। এই উপলক্ষে একটি কথা বলার, কেন মুখর বাংলার ইন্দ্রাণী দি 11ই মেকে বেছে নিয়েছেন? কারণ 11ই মে 2023-এ রাজ্য প্রশাসনিক অন্যায়ের বিরুদ্ধে আদালতে নেমে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তিনি জয়লাভ করেছিলেন। সেই জন্য এই দিনটাকে বেছে নেওয়া হয়েছে এই আলোচনা সভার জন্য। এখন মুখর বাংলার ইন্দ্রাণী সহযোদ্ধা ইন্দ্রাণী দত্ত, অভয়া মঞ্চের কনভেনার, যুগ্ম কনভেনার ডক্টর তমনাশ চৌধুরীর হাতে এই পদকটি তুলে দেবেন। এই অর্থগুলোটা আমার প্রথম উইডো পেনশনের থেকে দেওয়া হলো। আমি মনে করি আমি খরচ করতে পারছিলাম না কোনো একটা জায়গায় নিজের জন্য, তাই তমনাশ দ্বারা আমাকে